আপনারা শুনছেন মহাশ্বেতা দেবীর এতটুকু আশা কোরক সামন্তের কণ্ঠে। ১। এখানে সুধীরবাবুর মোটর গ্যারাজ ছিল না। একদিন নাকি এই জায়গাটার চেহারা অন্যরকম ছিল। ৩০ বছর আগেও এই হাজরা, এই গড়চার চেহারায় একটা আধা শহুরে গেঁয়ো ভাব ছিল। বাড়িগুলোর ভেতরে ভেতরে ডোবার সবুজ জলে হাঁস চড়ত। নারকেল গাছগুলোর পাতা ঝিলমিল করত বাতাসে। কিছুটা সানবাঁধানো শহর, কিছুটা আধা পাড়াগা, এমনই ছিল চেহারাটা। হাজরাগড়চার মোড় বাঁ হাতে রেখে ডান পাশে একসময় মল্লিকদের বাগান ছিল, এলি মেমের বাগান। এখন যেখানে সুধীরবাবুর জুয়েল মোটর সার্ভিস। সুধীরবাবুর হাতে জমিটা আসবার আগে ঠিক ৩ বার হাত বদল হয়েছে। মল্লিকরা কোনো এক সময় এ অঞ্চলে ধনী লোক ছিল। বড়িশার সাবর্ণ চৌধুরী আর স্বনামধন্য গোবিন্দরাম মিত্রের মতো তাদের কৌলিন্য অতখানি বনেদি কিনা সে হিসেব অতলে তলিয়ে গিয়েছে। মল্লিক বাড়ির বড় ছেলে অমৃত মল্লিক একদিন এই বাগান বাড়িতে এলিকে এনে তোলে। টুকটুকে সুন্দরী ইহুদি মেয়ে এলি। অমৃত মল্লিক কোথা থেকে তাকে পেল, তাদের সম্পর্কের ইতিহাসের পেছনের অধ্যায় কি, তা কেউ জানল না। শোনা যায় বারদুয়ারির কোনো এক ফিরিঙ্গি মেমের বাড়িতে এলির সঙ্গে অমৃত মল্লিকের পরিচয়। সে জীবনে এলির সম্মতি ছিল না। সে ছিল বাধ্য হয়ে, আশ্রয়ের অভাবে। রূপ থাকলেও সে রূপকে পুঁজি করে অবস্থা গুছিয়ে নেবার বুদ্ধি ছিল না এলির। তাকে সহজেই ঠকানো যেত এবং অনেকেই তাকে ঠকিয়েছিল। এই সময় অমৃত মল্লিকের সঙ্গে তার আলাপ। এলি তার আশ্রয় পেয়ে বেঁচে গেল। এই বাগানে যে বাড়ি ছিল, এলি রইল সেখানে। মাঝে মাঝে আসত অমৃত মল্লিক। অমৃত মল্লিকের স্ত্রী ছিল, সংসার ছিল, সন্তান, আত্মীয় পরিজন সবই ছিল তার। তবু যে সে আসত এখানে, এলির সঙ্গে কাটিয়ে যেত কয়েক ঘণ্টা, তার থেকে এলি বুঝত মানুষটার অন্তরে কোথাও শূন্যতা আছে, একাকিত্ব আছে। তাদের সম্পর্কটা বৈধতার স্বীকৃতি পেতে পারে না, তা সে বুঝত। তা নিয়ে সে কোনোদিন জোর করেনি, দাবিও জানায়নি, এমনকি অনিল কোলে আসবার পরেও না। বড়লোক জমিদারের উচ্ছৃঙ্খল খেয়াল মেটাবার নাটমঞ্চ যে বাগানবাড়ির ধারণা সকলের মনে মুদ্রিত, তার সঙ্গে এ বাড়িটার কোনো মিল ছিল না। গাছপালা ঘেরা ছোট বাড়িটা সারা দিন চুপচাপ থাকত। সন্ধ্যাবেলা অমৃত আর এলি বাগানে চেয়ার নিয়ে বসত। আয়া অনিলকে নিয়ে ঘাসের ওপর বেড়াত। চড়কডাঙ্গায় মস্ত সাবেকি বাড়িতে কাছারি ঘরে বসা অমৃত মল্লিক আর এই ঘরোয়া শান্ত সুখী পরিবেশে তৃপ্ত অমৃত মল্লিক দুজনকে দেখে দুটো মানুষ বলে বোধ হতো। কোন মানুষটা আসল, কোন মানুষটা আসল নয়, তা বুঝতে ভুল হয়ে যেত। একান্নবর্তী পরিবারের নানান দায়িত্বের বোঝা বইতে হতো অমৃত মল্লিককে। সেখানে তার ব্যক্তিগত সত্তাটার নিজস্ব অনুরাগ, বিরাগ, ভালো লাগা না লাগা, সেগুলোকে কেউ মর্যাদা দিত না। অমৃত তাই এলির কাছে ছুটে ছুটে আসত। এলি যা পেয়েছিল তাই নিয়েই কৃতজ্ঞ থাকত। নিজেকে সে অমৃতের কাছে ভার করে তোলেনি। অমৃতও তার ইচ্ছে অনিচ্ছের বাঁধনে বাঁধতে চায়নি এলিকে। এলি কোনোদিন গাউন ছেড়ে শাড়ি পরেনি, আচার ব্যবহারে বাঙালিয়ানা করেনি। পৃথিবীটার বয়স 10 বছর বাড়ল। অমৃত মল্লিক মারা গেল। শরীরের রক্তচাপ বাড়ছিল, সংসারের জ্বালা একটু একটু করে তাকে দগ্ধ করছিল। এলির সঙ্গে তার সম্পর্কটা, তার সংসার মেনে নিতে পারেনি। এলি অনাথ হবে, নিরাশ্রয় হবে, এ দুর্ভাবনা তার ছিল। তার মৃত্যুর পর দেখা গেল বাড়িটা আর জমিটা সে এলিকে লিখে দিয়ে গেছে। এলি অমৃতর মৃত্যুর আঘাতটা সইতে পারল না। সে একটু একটু করে কেমন করে ভাঙল, লোকে তাকে কেমন করে জীবন থেকে চ্যুত করল, সেসব কথা সকলের মনে পড়ে না। আদরে আদরে সে অনিলকে মানুষ হতে দিল না। অনিল লেখাপড়া ছাড়ল। অনিল অমৃতর দাদা অনন্ত মল্লিকের স্নেহ মমতার মুখোশটা দেখে ভুলল। এলির আয়া এলিকে বকত, বলতো, ওই ছোট ছেলেটাকে ভুলিয়ে ও যে সব নিয়ে নেবে, তুমি ছেলেকে বোঝাতে পারো না। এলি বলতো, স্কুল ছেড়ে দিলেও একটা কথাও শোনে না, আমি কি করব। তবু সে ছেলেকে ডেকে ডেকে বোঝাতো, বলতো। অমৃতর মৃত্যুর 7 বছর পরে এলিও মারা গেল। তারপর অনিলকে ভুলিয়ে রেলে চাকরি আর টাকা পয়সার লোভ দেখিয়ে বাড়িটা, বাগানটা। Sample complete. Ready to continue?